হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি তোমাদের ইন্দ্রনীল স্যার। 2025 কমার্সের যে এসএলএসটির যে আমাদের সিলেবাস রয়েছে তার মধ্যে অ্যাকাউন্টসের ক্লাস অলরেডি আমি নিয়েছি। আজকে তোমাদের নেব বিজনেস ইকোনমিক্স বা যেটাকে বলে কমার্শিয়াল ইকোনমিক্স। আজকের যে টপিক সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জাতীয় আয়। ভারতের জাতীয় আয় নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের যেটা আলোচনার মধ্যে আসে সেটা হচ্ছে যে ডেফিনেশন অফ ন্যাশনাল ইনকাম। জাতীয় আয় বলতে কি বোঝায়? প্রথমেই বলি, জাতীয় আয় হচ্ছে একটা দেশের একটা নির্দিষ্ট বছর বা সময়কালের মধ্যে তার কৃষি, শিল্প এবং পরিষেবা থেকে সামগ্রিকভাবে যে উৎপাদন হয় সেই উৎপাদন থেকে প্রাপ্ত আয়কেই একটা দেশের একটা নির্দিষ্ট বছর বা সময়কালের জাতীয় আয় বলা হয়। জাতীয় আয় জিনিসটাকে খুব ছোট করে মনে রাখতে হলে এটা হবে একটা দেশের একটা নির্দিষ্ট বছরের জাতির সামগ্রিক আয়। এখানে দেখো যে ডেফিনেশন বলা হয়েছে, a national income estimate measures the volume of commodities and services turned out during a given period counted without duplication। একদম মানে আক্ষরিক অর্থে বা আমাদের যে বইয়ের ভাষায় জাতীয় আয়টা বলতে বোঝানো হয়েছে, প্রথমেই যাকে বলা হয়েছে ন্যাশনাল ইনকাম এস্টিমেট। এস্টিমেশন একটা নেওয়া হয়, অর্থাৎ যেমন আমাদের এটা একটা ধারণা আর কি, জাতীয় আয়ের একটা ধারণা। সেখানে পরিমাপ করা হয় ভলিউম অফ কমোডিটিস অ্যান্ড সার্ভিসেস। তার মানে কি, গুডস অ্যান্ড সার্ভিস বোথ, পণ্য এবং পরিষেবা যে পরিমাণ উৎপাদন হচ্ছে তার একটা পরিমাপ ধারণা জাতীয় আয়ের মধ্যে নেওয়া হয়। টার্নড আউট ডিউরিং এ গিভেন পিরিয়ড, অর্থাৎ তোমাদের একটা একটু আগে বলেছি একটা নির্দিষ্ট বছর বা একটা সময়কালের এই জাতীয় আয়ের ধারণাটা আমরা পাই বিভিন্ন পণ্য এবং পরিষেবার উৎপাদনের উপরে। এবং তার সঙ্গে এখানে বলেছে একটা জিনিস ভালো করে খেয়াল করো, কাউন্টেড উইদাউট ডুপ্লিকেশন। অর্থাৎ জাতীয় আয় যখন নেওয়া হয় বা জাতীয় আয় যখন আমরা পরিমাপ করি তখন একই জিনিসের যাতে একাধিকবার গণনা না হয়, অর্থাৎ রিপিটেটিভ বা রিপিটিশন যাতে না হয়, সেই জিনিসটা কিন্তু আমরা ভীষণভাবে খেয়াল করব। অর্থাৎ সেই কারণেই বলা হয়েছে কাউন্টেড উইথ ডুপ্লিকেশন। Thus it measures the net value of goods and services produced in a country during a year, and it also includes net earned foreign income। কথাটির অর্থ কি বলছে, এইভাবে এটা কি পরিমাপ করে না, বিভিন্ন পণ্য এবং পরিষেবার যে উৎপাদন কোনো একটা দেশের, পণ্য এবং পরিষেবার যে নিট মূল্যের যে উৎপাদন সেটাই পরিমাপ করা হয়। এবং এটা সর্বদাই কিন্তু হয় ডিউরিং এ ইয়ার, একটা বছর ধরে বা একটা বছর ভিত্তিক এই পরিমাপটা করা হয়। অ্যান্ড ইট অলসো ইনক্লুডস নেট আর্নড ফরেন ইনকাম। যখনই জাতীয় আয় কথাটা আমরা বলছি, বৈদেশিক সূত্রে যে প্রাপ্ত আয়, যেটাকে ইংলিশে ফরেন ইনকাম বলেছে, সেই বৈদেশিক সূত্রে প্রাপ্ত নিট আয় সেটাকেও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে জাতীয় আয় সবসময় একটা দেশের হবে, একটা নির্দিষ্ট বছরের হবে, এবং সেই দেশের যে বৈদেশিক সূত্রে প্রাপ্ত নিট আয় সেটিকে নেওয়া হবে কার সাথে না, সে দেশের যে সারা বছরের পণ্য এবং পরিষেবার যে উৎপাদন তার যে নিট মূল্য সেটিকেই কিন্তু একত্রিতভাবে আমরা বলছি জাতীয় আয়। ইন আদার ওয়ার্ডস, দেখো এটা অন্য ভাষায় বলেছে, এ টোটাল অফ ন্যাশনাল ইনকাম মেজার্স দ্য ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন অ্যান ইকোনমি। অর্থাৎ অন্য ভাষায় বা অন্যভাবে এটাকে আমরা বলতে পারি যে একটা জাতীয় আয়ের মোট জাতীয় আয় কি পরিমাপ করছে না, একটা দেশের সারা বছরের যে পরিমাণ পণ্য এবং পরিষেবার প্রবাহ ঘটছে সেটিকে বোঝানো হয়। মনে রাখবে যে ন্যাশনাল ইনকাম ইজ এ ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস বাট নট স্টক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। এই যে ফ্লো কথাটা বলেছে, ফ্লো কথাটা মানে কি, ফ্লো কথাটা মানে হচ্ছে প্রবাহ। অর্থাৎ জাতীয় আয় একটা সময় একটা নির্দিষ্ট সময় শুধু উৎপাদন হয়ে থেমে যায় না, এই সারা বছর ধরে জাতীয় আয়ের কিন্তু উৎপাদন পণ্যের ক্ষেত্রে পরিষেবার ক্ষেত্রে অবিরাম ভাবে চলতে থাকে। ইট ইজ কন্টিনিউয়াস। তাই এটাকে ফ্লো বলছে। ফ্লো এর অপোজিট হচ্ছে স্টক। ন্যাশনাল ইনকাম ইজ অ্যান এক্সাম্পল অফ ফ্লো অ্যান্ড ন্যাশনাল ওয়েলথ ইজ অ্যান এক্সাম্পল অফ স্টক। ফ্লো আর স্টকের মধ্যে তফাৎটা বুঝতে হবে। ফ্লো মানে প্রবাহ, আর স্টক কথাটা মানে হচ্ছে কি মজুত। যেমন ধরো আমরা বলি না, রিভার ইজ ফ্লোয়িং, সমুদ্রের জল প্রবাহিত হচ্ছে, নদীর জল প্রবাহিত হচ্ছে, তার মানে কি এটা হচ্ছে ফ্লো।
কন্টিনিউয়াস, হ্যাঁ, উইদাউট এনি ইন্টারাপশন। কিন্তু যখন আমরা বলছি পুকুর বা ডোবা, তার জল হচ্ছে কি একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় একটা সীমিত আকারে রয়েছে, স্থির অবস্থায় রয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে স্টক। তাহলে ফ্লো আর স্টকের আমরা এক্সাম্পল দেখলাম। ন্যাশনাল ইনকাম হচ্ছে এক্সাম্পল অফ ফ্লো, whereas ন্যাশনাল ওয়েলথ ইজ অ্যান এক্সাম্পল অফ স্টক। তাহলে আমরা এখান থেকে জাতীয় আয় সম্বন্ধে আরো 2-4টি তথ্য আমরা জানবো, যেগুলো আমাদের কিন্তু এমসিকিউ পারপাসে ভীষণভাবে প্রয়োজনীয়। যে ভারতবর্ষের প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন কে? ভারতবর্ষের প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন দাদাভাই নওরোজি। তোমরা জানো 1867-68, হ্যাঁ, সালটা মনে রাখবে, 1867-68। এই সময় দাদাভাই নওরোজি প্রথম ভারতবর্ষে জাতীয় আয় পরিমাপ করেন। নামটা মনে রাখবে, তোমরা ইতিহাসেও এনার নাম পড়েছো। দাদাভাই নওরোজি 1867-68 যখন এই জাতীয় আয় পরিমাপ করেন, তখন মাথাপিছু আয়ের পরিমাণ ভারতবাসীর ছিল মাত্র 20 টাকা। কিন্তু উনি যে এই জাতীয় আয়টা পরিমাপ করলেন, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু খুব একটা বিজ্ঞানসম্মত উপায় হয়নি। তো বিজ্ঞানসম্মত উপায় না হওয়ার কারণে অ্যাকচুয়ালি কি হলো না, সেই কারণে তার এই জাতীয় আয়ের পরিমাপটাকে আমরা কার্যকর করতে পারলাম না। সায়েন্টিফিক্যালি ভারতবর্ষের জাতীয় আয় পরিমাপ করেছিলেন যে ভদ্রলোক, তার নাম হচ্ছে তোমার তার নাম হলো মিস্টার VKRV রাও। মিস্টার VKRV রাও, এটা যেন মনে থাকে। ভারতবর্ষের প্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যে ব্যক্তি জাতীয় আয় প্রকাশ করেন, তার নাম VKRV রাও, ফর দ্য ইয়ার অফ 1931-32, হ্যাঁ, 1931-32। তাহলে 1867-68 সালে দেশে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন দাদাভাই নওরোজি। সে সময় গড়পড়তা ভারতবাসীর মাথাপিছু আয় ছিল মাত্র 20 টাকা। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে সেটা মোটেও সায়েন্টিফিক ওয়েতে ছিল না, আনসাইন্টিফিক ছিল। সায়েন্টিফিক্যালি প্রথম ভারতবর্ষে যিনি জাতীয় আয় পরিমাপ করলেন, তিনি হলেন মিস্টার VKRV রাও, 1931-32। এইবার তোমাদের ধরো প্রশ্ন দিতে পারে, তাহলে ভারতবর্ষে বর্তমানে জাতীয় আয় পরিমাপ করে কোন প্রতিষ্ঠান? ঠিক আছে, যদি তোমাদের ধরো ভারতবর্ষে বর্তমানে কোন প্রতিষ্ঠান জাতীয় আয় পরিমাপ করে এরকম প্রশ্ন দেয়, তাহলে আমরা কি বলবো? তাহলে কিন্তু আমরা যার নাম বলবো সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সংক্ষেপে NSO, এটা যেন মনে থাকে, কারণ আমাদের এমসিকিউতে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু থাকতে পারে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা সংক্ষেপে হচ্ছে NSO, যেটি 2019 থেকে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। এটা পূর্বতন দুটো প্রতিষ্ঠানকে একত্রিত করে NSO এই সংস্থাটি হয়। একটি হচ্ছে CSO আর আরেকটি হচ্ছে NSSO। দুটোই কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান। এই দুটো কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানকে এই দুটো কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানকে একত্রিত করে তোমার নাম হয়েছে NSO। আরেকবার বলছি, CSO আর হচ্ছে NSSO, এই দুটো মার্চ করে নাম হয়েছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা NSO। ঠিক আছে, 2019 থেকে প্রতিষ্ঠানটি তৈরি হয়। তাহলে ভারতবর্ষে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন দাদাভাই নওরোজি। প্রথম সায়েন্টিফিক্যালি ভারতবর্ষে জাতীয় আয় পরিমাপ করেন VKRV রাও। আর ভারতে বর্তমানে যে প্রতিষ্ঠান জাতীয় আয় পরিমাপ করেন তার নাম হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা সংক্ষেপে NSO। এই NSO পূর্বতন CSO অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস আর ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, এই দুইয়ের হচ্ছে সম্মিলিত রূপ হচ্ছে NSO। হ্যাঁ, এই প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই সংস্থা অর্থাৎ এই মন্ত্রকের অধীনে কাজ করে হচ্ছে NSO। চলো আমরা নেক্সট পেজে আসি। দ্বিতীয় যেটা বলা হয়েছে যে ডিফারেন্ট কনসেপ্টস অফ ন্যাশনাল ইনকাম। এই জাতীয় আয়ের বিভিন্ন যে ধ্যান ধারণার আমরা আলোচনা আসার আগে একটা কথা বলা বাহুল্য, যেটা আমি হয়তো আগের পেজে বলতে গিয়েও বলতে পারিনি, সেটা হচ্ছে যে ভারতবর্ষে যে জাতীয় আয় পরিমাপ করা হয় সেটা কিন্তু পুরোপুরি অর্থবর্ষের ভিত্তিতে। অর্থবর্ষের ভিত্তিতে মানে সেটা হচ্ছে 1 এপ্রিল to
31 মার্চ। এটাকে বলা হয় ফিনান্সিয়াল ইয়ার, 1 এপ্রিল টু 31 মার্চ, এটাকে বলা হয় ফিনান্সিয়াল ইয়ার। ঠিক আছে, তাহলে ফিনান্সিয়াল ইয়ার বেসিসে ভারতবর্ষে জাতীয় আয় পরিমাপ করা হয়। এখন যে সমস্ত জাতীয় আয়ের সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত কনসেপ্টগুলো বা যেগুলো রয়েছে সেগুলো কি কি? নাম্বার 1 হচ্ছে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বাংলায় বলে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা স্থূল অভ্যন্তরীণ উৎপাদন। দ্বিতীয় হচ্ছে কি? দ্বিতীয় হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা স্থূল জাতীয় উৎপাদন, সংক্ষেপে জিএনপি। থার্ড হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট বা সংক্ষেপে হচ্ছে এনএনপি, বাংলায় বলা হয় নিট জাতীয় উৎপাদন। ঠিক আছে, চতুর্থ হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস বা সংক্ষেপে লেখা হয় এনএনপি, তার সাফিক্সে এমপি। হ্যাঁ, অর্থাৎ নিট জাতীয় উৎপাদন বাজার দরে বা চলতি মূল্যে নিট জাতীয় উৎপাদন, সেটাকে সংক্ষেপে বলা হয় এনএনপি এমপি। পরবর্তীতে আছে দেখো নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, হ্যাঁ, বা কোনো কোনো জায়গাতে লেখা আছে ফ্যাক্টর প্রাইস, একই জিনিস, অর্থাৎ স্থির মূল্যে নিট জাতীয় উৎপাদন, একে সংক্ষেপে আমরা লিখি এনএনপিএফপি। ক্লিয়ার? পরবর্তীতে হচ্ছে পার্সোনাল ইনকাম, বাংলায় হচ্ছে ব্যক্তিগত আয়, পার্সোনাল ইনকাম। পরবর্তীতে আছে ডিসপোজেবল ইনকাম, হ্যাঁ, ব্যয়যোগ্য আয়, এটাকে আমরা বাংলায় বলি ডিসপোজেবল ইনকাম। এরপরে আছে পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম মানে পার হেড ইনকাম, মাথা পিছু আয়। পরবর্তীতে আমরা দেখছি রিয়েল ইনকাম অর্থাৎ প্রকৃত আয়। আর লাস্টলি আছে ডোমেস্টিক ইনকাম। ঠিক আছে, এই আমরা যে সমস্ত টার্মগুলো এখানে আমরা দেখছি, ন্যাশনাল ইনকামের বিভিন্ন কনসেপ্টগুলো যেগুলো আমরা দেখছি, সেগুলো আমরা 1 বাই 1 এর পরবর্তীতে আলোচনা করব, যে কাকে আমরা জিডিপি বলবো, জিএনপি বলতে বা কি বোঝায়, জিডিপি জিএনপির মধ্যে কি ডিফারেন্স রয়েছে, এবং এই জায়গাগুলো এতটাই ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসার ভীষণভাবে সম্ভাবনা রয়েছে। জাতীয় আয়ের সম্পর্কে তোমাদের যখন প্রথম পর্যায়ে আলোচনা করেছিলাম, তখন একটা জিনিস বলা দরকার ছিল, সেটা হচ্ছে যে ভারতবর্ষে ন্যাশনাল ইনকাম কমিটি ভারত সরকার তৈরি করেন 1949 সালে। ন্যাশনাল ইনকাম কমিটি ইন ইন্ডিয়া ওয়াজ ফর্মড ইন 1949। মনে থাকে জানো, যেটা তোমার যদি পরীক্ষায় দেয় যে কত সালে ভারতবর্ষে জাতীয় আয় কমিটি তৈরি হয়েছিল, তাহলে 1949 সালে বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং চেয়ারম্যান যিনি ছিলেন, যে ভদ্রলোক, তার নাম হচ্ছে পিসি মহলানবিস, আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ মিস্টার প্রশান্ত চন্দ্র মহলানবিস বা সংক্ষেপে পিসি মহলানবিস। হলো? আচ্ছা, এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে যে এই ভদ্রলোক কে? এই পিসি মহলানবিস, হঠাৎ করে একজনের নাম টেনে আনলাম। আচ্ছা, তার আগে বলি যে এখান থেকে যে প্রশ্ন তোমার দিতে পারে যে ভারতের জাতীয় আয় কমিটি কবে তৈরি হয়েছিল, হ্যাঁ, তাহলে উত্তর হবে 1949। এবং তোমাকে প্রশ্ন দিতে পারে যে হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল ইনকাম কমিটি ফর্মড ইন 1949, তাহলে আনসার হবে মিস্টার পিসি মহলানবিস। আচ্ছা, দেখো এইবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে ভদ্রলোক কে। পিসি মহলানবিস, ইনি প্রশান্ত চন্দ্র মহলানবিস একজন গোড়ায় ছিলেন, উনি একজন ফিজিক্সের মানুষ, কিন্তু বর্তমান দুনিয়া তাকে চেনে, একজন খুব প্রখ্যাত, তাকে রাশি পরিসংখ্যানবিদ হিসেবে, অর্থাৎ তিনি একজন রিনাউন্ড স্ট্যাটিস্টিশিয়ান, এই মুহূর্তে আমরা সেইভাবে তাকে চিনি। পিসি মহলানবিস তিনি কলকাতার উপকণ্ঠে বনহুগলিতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই প্রতিষ্ঠা করেছিলেন। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আইএসআই কলকাতা। ঠিক আছে, এর পাশাপাশি ভারতবর্ষের যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল, সেটি কিন্তু নেহেরুর অনুরোধে এই পিসি মহলানবিস তৈরি করেন, যার কার্যকালের মেয়াদ ছিল 1956 থেকে 61। ঠিক আছে, তার আগে কোনো ভারতের দ্বারা তৈরি এদেশের কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোনো মডেল ছিল না। আমাদের
পড়শি রাজ্য উড়িষ্যায় যে হীরাকুদ ড্যাম, তার মডেলটাও কিন্তু তৈরি করেছিলেন এই পিসি মহলানবিস। পিসি মহলানবিসের জন্মদিন হচ্ছে 29 জুন, জাস্ট আমরা পেরিয়ে এলাম। এই 29 জুন এই দিনটার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ডে হিসেবে সেলিব্রেট করা হয়। ভারতবর্ষে জাতীয় পরিসংখ্যান দিবস কবে, যদি উত্তর হয় তবে হবে 29শে জুন, যেটি নাকি পিসি মহলানবিসের জন্মদিন। তাহলে এই পিসি মহলানবিস সম্বন্ধে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম, এবং তার সঙ্গে এটাও জানলাম যে জাতীয় ইনকাম কমিটির চেয়ারম্যান ছিলেন এই ভদ্রলোক পিসি মহলানবিস। চলো এইবারে আসি আমরা এই জাতীয় আয়ের যে বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে। প্রথমে আসি আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি সম্বন্ধে। তো জিডিপি বলতে কি বোঝায়, কাকে আমরা বলবো? দেখো, জিডিপি বলতে অ্যাকচুয়ালি আমরা প্রায় তো শুনি কাগজে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে আমাদের দেশে জিডিপি আগের তুলনায় বেড়েছে, বা করোনা পরিস্থিতির সময় জিডিপি অনেক নিচে নেমে গেছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা আমরা শুনি। তো জিডিপি যে ধরো সাধারণত একটা পার্সেন্টেজে প্রকাশ করা হয়, সেটা 6% বা 7% বা যাই হোক, হোয়াট এভার মেবি। এই জিডিপি বলতে কি বোঝায়? জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে, হ্যাঁ, জিডিপি বলতে যেটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটা দেশের একটা নির্দিষ্ট বছর বা সময়কালের মধ্যে সেখানে কৃষি, শিল্প এবং পরিষেবা থেকে সারা বছরের ওই দেশের যে ভৌগোলিক পরিসীমার মধ্যে যা সর্বমোট যে উৎপাদন হয়, অবশ্যই যে সমস্ত চূড়ান্ত পণ্য এবং পরিষেবা উৎপাদন হয়, হ্যাঁ, তার সামগ্রিক যে অর্থমূল্যের সমষ্টিকে বলা হয় মোট অভ্যন্তরীণ উৎপাদন। অর্থাৎ জিডিপি ইজ দ্য সাম অফ ফাইনাল মানি ভ্যালু অফ প্রডিউসড গুডস অ্যান্ড সার্ভিসেস উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ এ পার্টিকুলার কান্ট্রি ইন এ ইয়ার। অর্থাৎ আমাদের দেশ সম্পর্কেই বলি, ধরো আমাদের দেশ ভারতবর্ষ, প্রত্যেক দেশেরই একই অবস্থা, প্রত্যেক দেশেরই একটা করে জিওগ্রাফিক্যাল টেরিটরি থাকে, ঠিক আছে? তার যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি বা তার যে ফিজিক্যাল টেরিটরি যেটা রয়েছে, অর্থাৎ সেই সীমার মধ্যে যারা রয়েছেন, ধরা যাক যদি আমাদের দেশের কথাই বলি, আমাদের দেশে শুধু ভারতীয় নাগরিকরা আছেন তা তো নয়, এখানে ভারতীয়রা ছাড়াও অনেক ধরো অভারতীয়রাও রয়েছেন। অর্থাৎ বাংলাদেশি বলো, পাকিস্তান বলো, চীন বলো, রাশিয়া বলো, আমেরিকান বলো, বিভিন্ন দেশের নাগরিকরা ভারতবর্ষে রয়েছেন। তাহলে একটা বছরে মানে গোটা দেশের যে সমস্ত ধরো এই সমস্ত দেশি বিদেশি সব বিভিন্ন নাগরিকরা সর্বমোট যা উৎপাদন করছেন, সেই উৎপাদনের ক্ষেত্রে পণ্য এবং পরিষেবা উভয়কেই নিতে হবে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা জিনিসের উৎপাদনের 3টে স্টেজ থাকে। একটা হচ্ছে প্রাথমিক স্তর বা প্রাইমারি, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি স্টেজ বা মাধ্যমিক, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ফাইনাল স্টেজ। এই সেকেন্ডারি স্টেজটার আর একটা নাম বলা যেতে পারে ইন্টারমিডিয়েট স্টেজ, হ্যাঁ, অন্তর্বর্তী যে পর্যায়। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা তো ক্লিয়ার হবে যে প্রাইমারি স্টেজ কোনটাকে বলছে, সেকেন্ডারি স্টেজ কোনটাকে বলছে, বা ইন্টারমিডিয়েট স্টেজ এবং ফাইনাল স্টেজ বলতে কোনটাকে বোঝাচ্ছে। ধরো যে গম উৎপাদন হচ্ছে, তাহলে গমটা যদি হয় প্রাথমিক দ্রব্য অর্থাৎ প্রাইমারি গুডস, তাহলে গম থেকে প্রসেসিং করে আমরা কি পাই? ফ্লাওয়ার পাই, অর্থাৎ ময়দা, যেটাকে আমরা বলছি অন্তর্বর্তী দ্রব্য, ইন্টারমিডিয়েট স্টেজ, ঠিক আছে? আচ্ছা, এবং শেষমেশ আমরা যদি সেখান থেকে রুটি, পাউরুটি, কেক, বিস্কুট, বিভিন্ন কনফেকশনারি আইটেম যদি তৈরি করি, সেখান থেকে যদি পেয়ে থাকি, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফাইনাল গুডস। তাহলে এইরকম ভাবে ধরো আখ উৎপাদন হচ্ছে, আখ থেকে চিনি, তাহলে আখটা হচ্ছে আমার প্রাইমারি গুডস বা প্রাথমিক দ্রব্য, চিনিটা সেক্ষেত্রে হচ্ছে আমার ফাইনাল গুডস, ঠিক আছে? তাহলে আমরা এখানে দুটো গুডসের মধ্যে সীমাবদ্ধ রাখলাম, প্রাইমারি আর ফাইনাল। এবারে এই প্রাইমারি আর ফাইনাল গুডসের মধ্যে সবসময় একটাই ইন্টারমিডিয়েট গুডস থাকবে, নাও হতে পারে, একাধিক ইন্টারমিডিয়েট গুডস থাকতে পারে। তো যাই হোক, এরা এখানে বলছে যে জিডিপির ডেফিনেশনে সবসময় ফাইনাল গুডস আর সার্ভিসের ভ্যালুয়েশনটাকে কনসিডার করতে হবে। ক্লিয়ার? তাহলে গোটা দেশে সারা বছরে দেশের চৌহদ্দির মধ্যে ভৌগোলিক পরিসীমার মধ্যে যারা আছেন মানে কারা? না, সেটা ভারতীয় হতে পারে, অভারতীয়, সমস্ত আমাদের দেশের ক্ষেত্রে বলছি, ভারতীয় অভারতীয় যে সমস্ত নাগরিকরা রয়েছেন, তাদের সর্বমোট চূড়ান্ত দ্রব্যের এবং পরিষেবার, হ্যাঁ, যে উৎপাদনের অর্থমূল্যের যে সমষ্টি, সেটাকে আমরা বলছি জিডিপি, ঠিক আছে? সাধারণত এই জিডিপি রেট দেখে কোনো দেশ ভালো অবস্থায় আছে কি খারাপ অবস্থায় আছে
এটা আমরা বুঝতে পারি। নেক্সট হচ্ছে কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। দেখো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কাকে বলে? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে জিডিপি তো না হলো দেশের যে ভৌগোলিক পরিসীমা আছে তার মধ্যে যারা আছেন একটা দেশের একটা নির্দিষ্ট বছর বা সময়কালের মধ্যে তাদের চূড়ান্ত দ্রব্যের অর্থমূল্যের দ্রব্য এবং পরিষেবার অর্থমূল্যের যে মোট সমষ্টি। জিএনপিটা তাহলে কি? জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদন, এই কথাটা জিডিপির থেকে কিন্তু অনেক ব্রড সেন্সে ইউজ করা হয়। ঠিক আছে, ব্রড সেন্সে ইউজ করা হয়। কিরকম দেখো, জিএনপি যখন বলা হচ্ছে তখন এটা পাশে বলা হয় এটা ইকুয়াল টু হচ্ছে জিডিপি প্লাস নেট ফরেন রিটার্ন। জিডিপি প্লাস নেট ফরেন রিটার্ন অর্থাৎ আমাদের দেশের ধরো যা সার্বিক আমরা উৎপাদন পেয়েছি জিডিপির মাধ্যমে, সেখানে কিন্তু তার সাথে বিদেশ থেকে প্রচুর পরিমাণে আয় কিন্তু আমাদের দেশ পেয়ে থাকে। ঠিক আছে, এটা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, আমি আমার দেশের কথা বলছি। বিদেশ থেকে কি কি সূত্রে আয় আসে? প্রচুর পরিমাণে পণ্য বিদেশে রপ্তানি করা হয়, রপ্তানি থেকে যে আয় আসে সেটা ওই জিডিপির সাথে অ্যাড করা হয়। বা ধরো বৈদেশিক সূত্র থেকে আমাদের বিদেশি যারা সরকার বলো প্রতিষ্ঠান বলো তারা প্রচুর পরিমাণে তো অনুদান পাঠায়, যাকে আমরা গ্রান্টস বলি বা যাকে আমরা বলি যে ফরেন এড বা বিদেশি ধরনের ডোনেশন আসে। ঠিক আছে, তাহলে যেগুলো আসছে সেগুলো কিন্তু সমস্তই জিডিপির সাথে কিন্তু কি হবে, এর সাথে এগুলোকে অ্যাড করতে হবে। অর্থাৎ বা ধরো ভারতীয় নাগরিক, আমাদের অনেক আত্মীয় বন্ধু বলো বা ঘরের ছেলে মেয়ে ধরো অনেক সময় বিদেশে আছেন, তারা ওখানকার চাকরি ব্যবসা পেশায় যুক্ত আছেন, তারা ভারতীয় নাগরিক। তারা যে আয়টা করছেন বিদেশের মাটিতে সেটা যখন আমরা জিএনপি ক্যালকুলেট করব তখন জিডিপির সাথে সেটাকে প্লাস করতে হবে, অর্থাৎ জিডিপির সাথে সেগুলোকে যোগ করতে হবে। হলো, অ্যাট দ্য সেম টাইম যদি দেখা যায় যে আমাদের দেশে প্রচুর পরিমাণে বিদেশি নাগরিকরা রয়েছেন, তারা বিভিন্ন চাকরি ব্যবসা পেশায় বিভিন্ন কাজে যুক্ত আছেন, তারা যে আয়টা করছেন যখন জিএনপি ক্যালকুলেট করা হবে তখন সেটা কিন্তু জিডিপি থেকে বিয়োগ করতে হবে, জিডিপি থেকে বাদ দিতে হবে। অর্থাৎ বিদেশি নাগরিকের ভারতে বসে যে আয় সেটা বাদ যাবে। ঠিক একইভাবে আমরা বিদেশ থেকে প্রচুর পরিমাণে পণ্য পরিষেবা যদি আমদানি করি তাহলে আমদানি খাতে ভারত সরকারের প্রচুর বিদেশি মুদ্রা খরচ হয়। ভারত সরকারের যে বিদেশি মুদ্রা খরচ হচ্ছে সেটাকেও কিন্তু একইভাবে এটাকে বাদ দিতে হবে। কার থেকে? না, জিএনপি বাদ করতে গেলে জিডিপির থেকে সেটা কিন্তু লেস হবে। অথবা ভারত সরকার আমাদের যে প্রতিবেশী দেশ যেগুলো আছে বা যাদেরকে আমরা বন্ধু দেশ বলি, তাদের অনেক সময় আপদে বিপদে ভারত সরকার তাদের পাশে গিয়ে দাঁড়ায়, তাদেরকে আর্থিকভাবে বিভিন্ন দিক থেকে সাহায্য করে। তাহলে যে পরিমাণ আমাদের এই বিদেশি মুদ্রা সাহায্যের কারণে দেশ থেকে চলে যাচ্ছে সেগুলো কি হচ্ছে, কমছে। আমাদের জিএনপি বার করতে গেলে সেটাকে মাইনাস করতে হয়। তাহলে আমরা যদি এরকম ভাবে উদাহরণটা নিই, ধরো আমাদের জিডিপি হচ্ছে ধরো 100 টাকা। দেখো জিনিসটা ক্লিয়ার হতে পারে, জিডিপি হচ্ছে 100 টাকা, সেখানে আমাদের 50 টাকা হচ্ছে ইনফ্লো, মানে আমরা বিদেশ থেকে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের মোট কত হচ্ছে? 150 টাকা তাহলে আমাদের হচ্ছে। এই 50 টাকা বিদেশের বিভিন্ন সূত্র থেকে পাচ্ছি, এক্সপোর্ট বলো বা ফরেন করে ইনকাম বলো। কিন্তু ঠিক একইভাবে আমাদের বিদেশের বিভিন্ন খাতে খরচও আছে, আমদানি খাতে খরচ বলো, বিদেশের বিভিন্ন বন্ধু দেশগুলো প্রতিবেশী দেশগুলোকে অনুদান দেওয়া বলো, এই পারপাস ধরে নিচ্ছি আমাদের 30 টাকা খরচ হচ্ছে। হলো, তাহলে এই যে 30 টাকা আমরা খরচ করলাম তাহলে আলটিমেট পড়ে থাকলো কত? 120 টাকা। 150 থেকে 130 বাদ দিলে 120 টাকা। তাহলে এই 120 টাকা কি হবে? জিএনপি হবে, মোট জাতীয় উৎপাদন হবে। ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে জিডিপি কত, জিডিপির পরিমাণ হচ্ছে 100 টাকা, আর আমার জিএনপির পরিমাণ কত? 120 টাকা। সবসময় সব দেশের ক্ষেত্রেই যে প্রতি বছর একই রকম এরকম হিসেব থাকবে তা নাও হতে পারে। হতে পারে হয়তো যে বিদেশ থেকে আমার আসছে কম, ধরে নাও 30 টাকা আসছে, খরচ হচ্ছে হয়তো বিদেশের প্রতি বেশি, অর্থাৎ 50 টাকা হয়তো খরচ হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আবার উল্টে যাবে, এটা 100 প্লাস 30 হবে, 130 মাইনাস 50 হবে, অর্থাৎ 130 থেকে 50 যদি বাদ দাও তাহলে 80 টাকা তখন হয়ে যাবে জিএনপি। জিডিপি এবং জিএনপি এই দুটোর মধ্যে তাহলে তফাৎটা আমরা বুঝলাম যে জিডিপি প্লাস নেট ফরেন রিটার্ন ইকুয়াল টু হচ্ছে জিএনপি। হ্যাঁ, আর এটাকেই আবার অনেক সময় বইয়ে বলা আছে, দেখবে কোথাও কোথাও, যে জিডিপি প্লাস নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট ফরেন ইনকাম ফ্রম
অ্যাব্রড, সংক্ষেপে NFIA। আর এই যে নেট ফরেন রিটার্ন লিখেছি, এটা অনেক সময় দেখবে বিভিন্ন বইয়ে সংক্ষিপ্তভাবে লেখা আছে NFR। আমাদের যেন গুলিয়ে না যায়, বুঝতে যেন অসুবিধা না হয়, NFR কথাটা মানে হচ্ছে নেট ফরেন রিটার্ন, বৈদেশিক সূত্রে প্রাপ্ত নিট আয়, সেটা বলাও যায়। আর নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড, সেটা বলাও কিন্তু একই মানে, ঠিক আছে। যাই হোক, জিএনপি জিডিপি রিলেশনশিপ, এটা কিন্তু খুব ভারী একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা বুঝবো এটা, যে এটা বলতে ঠিক কি বোঝায়। কি বললাম? জিডিপি জিএনপির রিলেশনশিপ। এই জিডিপি জিএনপি রিলেশনশিপ অ্যাকচুয়ালি এটা না তিনভাবে কিন্তু গ্রো করতে পারে, অর্থাৎ তিনভাবে অ্যারাইজ করতে পারে। কি কি একটু দেখে নিই। দেখো, জিডিপি জিএনপি রিলেশনশিপ হতে পারে, হয় জিএনপি গ্রেটার দ্যান জিডিপি হতে পারে। যেমন আমাদের এই ক্ষেত্রে দেখলাম যে জিএনপি হয়েছে আমার 120 টাকা, জিডিপি হয়েছে আমার 100 টাকা, অর্থাৎ জিএনপি জিডিপির থেকে বেশি। বা হতে পারে জিএনপি লেস দেন জিডিপি, জিএনপি জিডিপির থেকে কম বা ছোট হতে পারে। এখন জিএনপি জিডিপির থেকে লেস দেন, এটা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা দেখি ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য হয়। অর্থাৎ আমাদের আমদানি খাতে যে বিশাল পরিমাণ অর্থ ব্যয় হয়, ঠিক আছে, তার তুলনায় রপ্তানি খাতে কিন্তু আমাদের আয়ের পরিমাণ প্রায়শই কমে যায়। ইন দ্যাট কেস উই ক্যান সে জিএনপি লেস দেন জিডিপি। আমাদের আমদানি খাতে যে সমস্ত জিনিসগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বরই আছে ক্রুড অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম, অপরিশোধিত তেল। এছাড়া আমাদের কিছু খাদ্যশস্য আমদানি করতে হয়, হ্যাঁ, কিছু লাইফ সেভিং ড্রাগ আছে, সেগুলো আমদানি করতে হয়। এবং তাছাড়া ধরো কয়লা বলো বা সোনা বলো, হ্যাঁ, এরকম অনেক জিনিস আছে যেগুলো আমদানির তালিকার মধ্যে রয়েছে। তাহলে প্রথমটা হচ্ছে জিএনপি গ্রেটার দেন জিডিপি, দ্বিতীয়টা জিএনপি লেস দেন জিডিপি। আর একটা থার্ড কন্ডিশন বা রিলেশনশিপ জিএনপি আর জিডিপির মধ্যে অ্যারাইজ করতে পারে, সেটা হচ্ছে জিএনপি ইকুয়াল টু জিডিপি। তাহলে জিএনপি জিডিপির থেকে বড় বা বেশি হতে পারে, জিএনপি জিডিপির থেকে ছোট বা কম হতে পারে, জিএনপি জিডিপি সমান হতে পারে। এটা তো গেল থিওরিটিক্যাল কথাবার্তা। প্র্যাকটিক্যালি কিন্তু আমরা দেখি নয় জিএনপি জিডিপির থেকে বেশি, নয় জিএনপি জিডিপির থেকে কম হয়। কেন? তার কারণ হচ্ছে যদি দেখা যায় যে বিদেশ থেকে বিশাল পরিমাণ জিনিস, আমাদের কিন্তু প্রচুর পরিমাণে আমাদের বিদেশি মুদ্রা যদি আয় হয়, ঠিক আছে, আমাদের আমদানি বা অন্যান্য খাতের খরচের তুলনায়, তাহলে স্বাভাবিকভাবেই প্রথমটা ঘটবে, জিএনপি গ্রেটার দেন জিডিপি। আর যদি ঠিক উল্টোটা হয়, এটা বলছিলাম যে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা প্রায়শই যেটা দেখি আর কি, যে বিশাল পরিমাণ আমদানি বা অন্যান্য খাতে খরচের তালিকা, তার তুলনাতে আমাদের বিদেশি আয়ের পরিমাণটা কমে যায়, তখন এটা হবে জিএনপি লেস দেন জিডিপি। কিন্তু প্র্যাকটিক্যালি জিএনপি ইকুয়াল টু জিডিপি আমরা হতে দেখি না। তার কারণ আমদানিকারক বা রপ্তানিকারকদের মধ্যে এমন কোনো নিজেদের বোঝাপড়া থাকে না যে একদম টাকার অঙ্ক মিলিয়ে এই সমস্ত কাজগুলো হয়। বিদেশ থেকে যা আসছে আর বিদেশে যা যাচ্ছে, এটা কিন্তু বাস্তবিকই কিন্তু সমান, একদম সমান আমরা দেখি না, কিছু কম বেশি হয়। সেই জন্য জিএনপি ইকুয়াল টু জিডিপি, ইট ইজ থিওরিটিক্যালি ট্রু, বাট প্র্যাকটিক্যালি ইট ইজ ইম্পসিবল। একমাত্র যদি কোনো দেশে ক্লোজড ইকোনমি বজায় থাকে, তাহলেই আমরা বলতে পারি জিএনপি মে বি ইকুয়াল টু জিডিপি। চলো, নেক্সট হচ্ছে আমরা আসছি যেটা, সেটা হচ্ছে এনএনপি। হলো, এনএনপি হচ্ছে কি নেট ন্যাশনাল প্রোডাক্ট, বা বাংলায় যেটাকে বলা হয় নিট জাতীয় উৎপাদন, সংক্ষেপে বলে এনএনপি। আমরা এই এনএনপিটা পাবো কিভাবে? আমরা জানি যে যে কোনো ক্ষেত্রেই যে জিএনপি থেকে হ্যাঁ, যে কোনো ক্ষেত্রেই আমরা যদি জিএনপি থেকে যদি কিছু ডেপ্রিসিয়েশন বাদ দিই, ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলতে পারি? জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে সেটাকে বলা হয় এনএনপি। এখন এই ডেপ্রিসিয়েশন কথাটা কি, এটা আমার জানা দরকার। ডেপ্রিসিয়েশনের বাংলা হচ্ছে অবচয়, অপচয় নয় কিন্তু, অবচয়, ঠিক আছে। তাহলে যখন গোটা দেশে সারা বছরে যে উৎপাদনগুলো হচ্ছে, সমস্ত ধরো গুডস অ্যান্ড সার্ভিস যা থ্রু আউট দ্য ইয়ার যা প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশন হওয়ার সময় আমাদের না বেশ কিছু লং টার্ম অ্যাসেট, বা যাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাসেট, বাংলায় বলে মূলধনী সম্পত্তি, সেগুলো আমাদের যথারীতি ব্যবহার করতে হয়। সেগুলো কি কি? যেমন ধরো সেটা হতে পারে তোমার কোনো বাড়ি হতে পারে, কোনো গাড়ি হতে পারে, ঠিক আছে, বাড়ি গাড়ি বা কোনো মেশিন হতে পারে, কোনো ফার্নিচার হতে পারে। তাহলে এই যে জিনিসগুলো যেগুলো আমরা সারা বছর ধরে ধরো উৎপাদন করছি, এই সম্পত্তিগুলোর না তার একটা
মানে দীর্ঘদিন ব্যবহারের ফলে হয় কি, সেগুলো মূল্য ধীরে ধীরে কমতে থাকে। তাহলে এই যে মূল্যটা কমছে, গাড়ি, বাড়ি, মেশিন, ফার্নিচার, হ্যাঁ, একে বলা হয় ডেপ্রিসিয়েশন, বাংলায় বলে অবচয়। তাহলে আমাদের এই জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যেটা আমরা পাই সেটা কি বলা হয় এনএনপি। মনে থাকে জানো, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন অফ ফিক্সড অ্যাসেটস বা ক্যাপিটাল অ্যাসেটস, যা হোক লিখতে পারো, বা লিখতে পারো লং টার্ম অ্যাসেটস, একই মানে। তাহলে স্থায়ী সম্পত্তির অবচয় যখন মোট জাতীয় উৎপাদন থেকে বাদ দেওয়া হয়, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নিট জাতীয় উৎপাদন বা এনএনপি। ঠিক আছে, দেখো ডেপ্রিসিয়েশন কথাটা অনেক সময় বিভিন্ন বইয়ে হয়তো ইউজ করা হয় না, তার বদলে অন্য একটা ওয়ার্ড ইউজ হয় যেটার মিনিং কিন্তু সেম। সেই ওয়ার্ডটা জেনে রাখো, ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্সেস। ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্সেস, যাকে সংক্ষেপে আমরা বলি সিসিএ। সিসিএ একই মানে। বেশ, আচ্ছা, তাহলে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন হচ্ছে এনএনপি। এরপরে আসছি, এই এনএনপি বা নিট জাতীয় উৎপাদন, এটাকে আবার দুভাগে ভাগ করা হয়। একটাকে বলছে ফ্যাক্টর কস্ট, আরেকটাকে বলছে মার্কেট প্রাইস। ফ্যাক্টর কস্ট বা ফ্যাক্টর প্রাইস বলতে কোনটাকে বোঝায়? দেখো, কোনো একটা জিনিস উৎপাদন করতে গেলে আমরা জানি ন্যূনতম চারটে কিন্তু উপকরণ লাগে। কি কি লাগে না, একটা লাগে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, আর একটা হচ্ছে অর্গানাইজেশন বা এন্টারপ্রাইজ। বোঝা গেল? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই চারটাকে কি বলা হয়? চারটাকে বলে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, বা বাংলায় বলে উৎপাদনের উপাদান। সংক্ষেপে কি বলে? সংক্ষেপে বলা হয় ফ্যাক্টরস অফ প্রোডাকশন, বা সংক্ষেপে এটাকে ফ্যাক্টরস বলে। ঠিক আছে, ফ্যাক্টরস বলা হয়। এখন যে কোনো জিনিস উৎপাদন করতে গেলে মিনিমাম এই চারটে উপকরণ লাগবে। কি কি লাগবে? জমি লাগবে, তোমার লেবার লাগবে, লাগবে ক্যাপিটাল, আর তিনটেকে অর্গানাইজ করার জন্য, এই তিনটে উপকরণকে কোঅর্ডিনেট করার জন্য আরেকজনের ভূমিকা সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি হলেন এন্টারপ্রেনার বা অর্গানাইজার। এই চারটের মধ্যে যদি একটা অ্যাবসেন্ট থাকে, কোনোভাবেই কোনো প্রোডাকশন সম্ভব নয়। তাই এদেরকে ইকোনমিক্সের পরিভাষায় বলা হয় উৎপাদনের উপাদান, ইংলিশে বলে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, বা সিম্পলি বলা হয় ফ্যাক্টরস। এখন দেখো, বাস্তবে যখন তুমি কোনো কিছু প্রোডাকশনের জন্য নামবে, তখন তোমাকে নিশ্চয়ই কেউ এই চারটে ফ্যাক্টরস এমনি মুখ দেখে দেবে না। এদের যারা মালিক আছে তোমাদের তার কাছে যেতে হবে। অর্থাৎ ল্যান্ডের মালিককে ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড তো এমনি দেবে না, তার জন্য তোমাকে কি নিতে হবে? রেন্ট দিতে হবে, খাজনা। লেবারের মালিক কি নেবে? লেবারের মালিক নেবে তোমার কাছ থেকে ওয়েজেস, মজুরি। ঠিক আছে, ক্যাপিটাল তুমি যেখান থেকে নেবে, অর্থাৎ লেবারের মালিক লেবারার, সে মজুরি চাইবে। যিনি ক্যাপিটালিস্ট, ক্যাপিটাল প্রোভাইড করবেন, তার এগেনস্টে তোমার কাছে কি নেবেন? সুদ, ইন্টারেস্ট। হলো? আর যিনি হচ্ছেন অর্গানাইজার, তিনি এক্সপেক্ট করবেন কি? প্রফিট বা মুনাফা। তিনিও তো এমনি করছেন না, তারও তো কিছু একটা রিকোয়ারমেন্ট আছে, হ্যাঁ, ডিমান্ড রয়েছে, তিনি প্রফিট নেবেন। তাহলে এই যে দেখো, যখন আমরা কোনো কিছু উৎপাদন করতে যাই, তখন আমাদের এদের একটা মার্কেট রয়েছে, সেপারেট মার্কেট, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন বা এন্টারপ্রাইজ। তাহলে এর জন্য আমাদের মূল্য চোকাতে হয় সেই উপকরণগুলো মার্কেট থেকে নেওয়ার জন্য। এখন আমরা যে মূল্যটা দিই সেটা কি হিসেবে দিই? রেন্ট বা ওয়েজেস বা ইন্টারেস্ট বা প্রফিট ফর্ম, হ্যাঁ, রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট ইত্যাদি। এইভাবে যে আমরা যে মূল্যটা দিই সেটাকেই বলা হয় ফ্যাক্টর কস্ট বা ফ্যাক্টর প্রাইস। বোঝা গেল? তাহলে একটা জিনিস সোজা কথায় উৎপাদন করতে গিয়ে তোমার যা খরচ হচ্ছে, ধরো একটা মার্কার তৈরি করতে তোমার খরচ পড়ছে 10 টাকা, তাহলে আমরা বলবো এই মার্কারের হচ্ছে 10 টাকা হচ্ছে তোমার ফ্যাক্টর কস্ট। হলো? এখন এই যে ফ্যাক্টর কস্ট 10 টাকা বললাম, এটা আজকে আমার যদি সকাল 12টাতেও যদি ধরো হয় 10 টাকা, রাত 12টাতেও তাই হবে, একই দাম আমাকে বলতে হবে, খরচ পড়েছে এর 10 টাকা। কালকে বা পরশু বা 10 দিন বাদেও রাত বা দিন 12টার সময় তো একই হবে, এটা 10 টাকা খরচ। ঠিক আছে, অর্থাৎ এটা তৈরি করতে যা পড়েছে এই মুহূর্তে, সেইটা তো আর সময় সময় গিয়ে চেঞ্জ হয়ে যাবে না,
সেটা কিন্তু সবসময়তেই আমি 1 বছর বা 10 বছর বাদেও যদি বলি তৈরি করতে কত খরচ পড়েছে, তখন আমি বলবো যে এটা খরচ পড়েছিল 10 টাকা। তাহলে এইটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট প্রাইস, বা এটাকে বলা হয় ফিক্সড প্রাইস, বা বলা হয় এটাকে এস্টিমেটেড প্রাইস। মনে রাখো কথাটা, যে এনএনপি অ্যাট ফ্যাক্টর প্রাইস ইজ অলওয়েজ মেজার্ড অ্যাট এস্টিমেটেড প্রাইস বা কনস্ট্যান্ট প্রাইস বা ফিক্সড প্রাইস। অর্থাৎ এটার অর্থমূল্য সবসময় একই রকম থাকবে, উৎপাদন ব্যয়টা সবসময় একই রকম থাকবে, সেটা কি বলা হচ্ছে এনএনপি অ্যাট ফ্যাক্টর প্রাইস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ধরো এই মার্কেটটা 10 টাকায় তৈরি হলো, দিয়ে এবারে তোমরা যখন হয়তো আমি এটা প্রোডাকশন করার পর বাজারে ছেড়ে দিলাম, বাজার থেকে যখন এটা কিনতে যাবে তখন হয়তো তোমার বিক্রেতা দাম নেবে 12 টাকা। তাহলে কেন এটার দাম 12 টাকা হবে? তার কারণ হচ্ছে 10 টাকা তো এটার প্রোডাকশন কস্ট, দ্যাট মিনস ফ্যাক্টর কস্ট, আর 2 টাকা এর সঙ্গে জিএসটি বা কোনো লোকাল ট্যাক্স এর সঙ্গে অ্যাড করা হয়েছে। তাহলে 10 টাকার যা খরচ তার সঙ্গে 2 টাকা কর দিয়ে এটার বাজার মূল্য দাঁড়াচ্ছে 12 টাকা। তাহলে তোমাকে মার্কেট থেকে 12 টাকা দিয়ে কিনতে হবে। এবার এমন কিছু কিছু জিনিস আছে যেগুলোর জন্য সরকার কি করেন, ভর্তুকি দিয়ে থাকেন। অর্থাৎ সেগুলো, ধরো এটা 12 টাকায় বিক্রি করতে গেলে সরকার বলতে পারেন বিক্রেতাকে যে না না 12 টাকায় বিক্রি করা এটা সম্ভব নয়, কারণ অনেক গরিব ছাত্রছাত্রী আছে, স্টুডেন্টরা ব্যবহার করে, তাদের জন্য এটাকে কমিয়ে 11 টাকায় করতে হবে। তখন 11 টাকায় বিক্রি করা মানে কি, 12 টাকার জিনিস 11 টাকায় বিক্রি করলে তার মানে হয় কি, একটা মার্কার পিছু 1 টাকা করে লস হয়। তো স্বাভাবিকভাবেই বিক্রেতারা এটা দাবি তুলতে পারে যে আমরা 1 টাকা লসে কেন বিক্রি করবো, তাই না? তো সেই সময় গভর্নমেন্ট তার নিজের ফান্ড থেকে ফান্ডিং করেন। সরকার যে প্রতিটা মার্কেট পিছু যে 1 টাকা করে তার তহবিল থেকে প্রদান করছে, এটাকে কি বলে? এটাকেই বলা হয় ভর্তুকি, ইংলিশে বলে সাবসিডি। তার মানে আলটিমেট মার্কেটে গিয়ে দামটা তাহলে কত দাঁড়ালো? 10 টাকা হচ্ছে অরিজিনাল প্রাইস বা ফ্যাক্টর কস্ট বা ফ্যাক্টর প্রাইস, 2 টাকা হচ্ছে এর জিএসটি, 10 আর 2 12, আর 1 টাকা হচ্ছে সেখানে তোমার সাবসিডি। তাহলে 10 + 2 - 1, তাহলে দাম বাজারে গিয়ে দাঁড়ালো 11 টাকায়। তাহলে এই 11 টাকাটাকেই আমরা বলছি মার্কেট প্রাইস। বুঝতে পারলে? নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস বা নিট বাজার দরে, হ্যাঁ, তোমার বাজার দরে নিট জাতীয় উৎপাদন বলতে এটাকে বোঝায়। তাহলে প্রথমে আমরা জানলাম এনএনপি অ্যাট ফ্যাক্টর প্রাইস, আর এখন আমরা যেটা জানছি এনএনপি এমপি, পায়ের তলায় এটা ছোট হাতের এম আর পি লেখা হয়, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, এই কথাটার মাধ্যমে বোঝা গেল। তাহলে ফ্যাক্টর প্রাইস আর মার্কেট প্রাইস বা ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? ফ্যাক্টর কস্ট হলে এটা এফসি হয়ে যাবে, যেহেতু ফ্যাক্টর প্রাইস লিখেছি তাই এফপি লিখেছি। দেখো এখানে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস এইভাবে যদি লেখা হয় তাহলে ইকুয়াল টু আমাদের লেখা যেতে পারে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর প্রাইস বা ফ্যাক্টর কস্ট, এফসি মানে ফ্যাক্টর কস্ট, প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস আর লেস সাবসিডি। হলো এনএনপি ফ্যাক্টর কস্ট, ইনডাইরেক্ট ট্যাক্স, লেস সাবসিডি। তাহলে তোমরা নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস রেফার্স টু বলে ধরো 4টে অপশন দিল। ফার্স্ট অপশন দিল এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। দ্বিতীয় অপশন দিল এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। থার্ড অপশন দিয়ে দিল হয়তো নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। আর লাস্ট অপশন দিয়ে দিল হয়তো নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। তাহলে যেভাবেই হোক এই প্লাস মাইনাসগুলোকে যদি ঘুরিয়ে ফিরিয়ে দেয়, সেক্ষেত্রে তোমার এই কনসেপ্ট মনে রাখতে হবে। কনসেপ্ট মনে রাখলে তাহলে কিন্তু তুমি এটা সহজেই পারবে এই প্রশ্ন দিলে। বা ধরো তোমাকে অঙ্ক দিতে পারে যে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস বার করতে বললো, কিরকম বললো যে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটা বলে দিল হয়তো 500 কোটি টাকা, ঠিক আছে, 500 crore। আচ্ছা, বলে দিল হয়তো ইনডাইরেক্ট ট্যাক্স, তোমাকে বলে দিল হয়তো 125 কোটি টাকা হলো। আর তোমাকে বলে দিল হয়তো সাবসিডি, গভর্নমেন্ট দিচ্ছে ভর্তুকি 25 কোটি টাকা। তাহলে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট 500 কোটি, এবং বলা হলো যে সেখানে সরকার পরোক্ষ কর চাপিয়ে দিচ্ছেন কত, সেই প্রোডাক্টের উপরে 125 কোটি টাকা, এবং তৎসহ কিছু ভর্তুকি দিচ্ছেন সরকার
মাত্র 25 কোটি টাকা। তাহলে তোমাকে বার করতে হবে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে করবে কি 500-র সঙ্গে 125 যোগ, অর্থাৎ 625, আর মাইনাস 25, তাহলে 600 কোটি টাকা। তাহলে এটা কি হবে? এটা হবে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। মনে থাকবে? কার সাথে কোনটা যোগ হবে বিয়োগ হবে এটা কিন্তু পরিষ্কারভাবে না বুঝলে এই ধরনের আনসারগুলো করা যাবে না। অনেক সময় ধরো এরকম দিয়ে দেয় এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট দিয়ে দিল, সরি এনএনপি অ্যাট মার্কেট প্রাইসটা দিয়ে দিয়েছে, ইনডাইরেক্ট ট্যাক্সের ফিগার দিয়েছে, সাবসিডির ফিগার দিয়েছে, তোমাকে বার করতে দিল হয়তো এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এইটা বললো বার করো। তখন করবে কি এনএনপি অ্যাট মার্কেট প্রাইস তো 600 কোটি আছে, ইনডাইরেক্ট ট্যাক্স 125 কোটিটা এদিকে চলে এলে ইকুয়াল টু লেফট সাইডে এলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 125, আর এখানে ছিল মাইনাস 25 কোটি সাবসিডি, ইকুয়াল টু লেফট সাইডে এলে প্লাস সাবসিডি হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটা হবে 600 মাইনাস 125 প্লাস 25। বেশ, তখন 500 কোটি টাকা আমরা পেয়ে যাব এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট এখান থেকে। তাহলে এই দাঁড়ালো যে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস ইজ এভার চেঞ্জেবল প্রাইস, হ্যাঁ, বা ইট ইজ অলওয়েজ ভেরিয়েবল প্রাইস, চেঞ্জেবল বা ভেরিয়েবল, whereas ফ্যাক্টর প্রাইস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট বা আনচেঞ্জড বা ফিক্সড। দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। আচ্ছা, আমরা একটু পরের পেজটায় চলে যাই। দেখো পরের পেজটাতে কি আছে, পরের পেজটাতে এই ডেফিনেশনগুলোই দেওয়া আছে। অর্থাৎ জিডিপি কাকে বলে? জিডিপি হচ্ছে টোটাল মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ অফ দ্য কান্ট্রি ডিউরিং এ গিভেন পিরিয়ড অফ টাইম। হলো? তাহলে একটু আগে আলোচনা করেছি, সেটা ডেফিনেশনটা পুরো এখানে রয়েছে। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন। দেখো তার ডেফিনেশন কি বলছে, যে জিএনপি রেফার্স টু দ্য মানি ভ্যালু অফ টোটাল আউটপুট or production of final goods and services produced by the nationals of a country during a given period of time, generally a year. তাহলে জিএনপি বলতে আমরা কি বুঝলাম? জিএনপি মানে হচ্ছে যে মোট যে উৎপাদন হচ্ছে, কার উৎপাদন? না চূড়ান্ত দ্রব্য এবং পরিষেবার যে মোট উৎপাদন, হ্যাঁ, কারা করছেন? না একটা দেশের যারা নাগরিক তারা যে উৎপাদন করছেন কোনো একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে, সাধারণত 1 বছর বা সেই নির্দিষ্ট সময়কালের মধ্যে দেশের নাগরিকরা যে পরিমাণ পণ্য এবং পরিষেবার চূড়ান্ত দ্রব্য উৎপাদন তারা করছেন তার অর্থমূল্যের সমষ্টিকে বলছে জিএনপি। দেখো, as we include all final goods and services produced by nationals of a country during a year, in the calculation of GNP, we include the money value of goods and services produced by nationals outside the country in calculating GNP. এই কথাটা মানে কি? তার মানে বলতে চাইছে যে আমরা যখন জিএনপি বার করতে যাচ্ছি তখন কিন্তু দেশের নাগরিক আমাদের দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে যা তারা হয়তো উৎপাদন থেকে আয় করছেন, সেটা কোনো চাকরি হতে পারে, কোনো ব্যবসা হতে পারে, কোনো পেশা হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, যখন আমরা জিএনপি ক্যালকুলেট করব তখন তাদের আয়টাকে কিন্তু আমরা নিচ্ছি। ঠিক আছে, উই ইনক্লুড দ্য মানি ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই ন্যাশনালস আউটসাইড দ্য কান্ট্রি ইন ক্যালকুলেটিং জিএনপি। তাহলে এই কথাটা আমি তোমাদের বলতে চাইলাম। তাহলে ফাইনাল গুডস বা সার্ভিস যখন প্রোডাকশন করছে দেশের সমস্ত নাগরিকরা একটা বছরের মধ্যে, তখন জিএনপি ক্যালকুলেশন করার সময় এটা আমাদের মাথায় রাখতে হবে। হেন্স ইনকাম প্রডিউসড অ্যান্ড রিসিভড বাই ন্যাশনালস অফ এ কান্ট্রি উইদিন দ্য বাউন্ডারিজ অফ ফরেন কান্ট্রিজ শুড বি অ্যাডেড ইন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ তাহলে এর ফলে কি হচ্ছে, যে সমস্ত ধরো উৎপাদন এবং তার থেকে দেশের ধরো যারা নাগরিক তারা যে আয় অর্জন করছে, ঠিক আছে, অর্থাৎ বিদেশের মধ্যে, বিদেশের সীমারেখার মধ্যে যে আয় অর্জন করছে, যখনই আমরা জিএনপি ক্যালকুলেট করব তখন জিডিপির সাথে সেটাকে কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, এটা কিন্তু বলা হয়েছে।
Similarly, income received by foreign nationals within the boundary of the country should be excluded from GDP. তার মানে যখন জিএনপি বার করবে তখন আমাদের দেশে যেসব বিদেশি নাগরিকরা আছেন তারা যে সমস্ত চাকরি ব্যবসা পেশা থেকে আয় অর্জন করছেন সেটা কিন্তু অবশ্যই জিএনপি বার করার সময় জিডিপি থেকে সেই অর্থমূল্যকে বাদ দিতে হবে। ঠিক আছে, এগুলো আগেও একবার আলোচনা করেছি, আরেকবার দ্বিতীয় বললাম। এরপরেও তোমাদের যদি অনেক রকম তার নিয়ে প্রশ্ন থাকে বা যদি কোনো কনফিউশন থাকে, কোয়ারিজ থাকে, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবে, যাতে করে তোমাদের আমরা উড়ান পাঠশালার তরফ থেকে তোমাদের পাশে দাঁড়াতে পারি, সেগুলোকে যাতে আমরা সলভ করতে পারি, যাতে করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারো। দেখো, ইন ইকুয়েশন ফর্মে আমরা কি দেখছি যে জিএনপি সমান হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এবার তুমি বলবে স্যার এটা তো আগে বলেননি, এক্সটা কি? এক্স হচ্ছে এক্সপোর্টস অ্যান্ড আদার আর্নিংস, এক্সপোর্টস অ্যান্ড আদার আর্নিংস। arising from outside the country, outside the country মানে কি, যে বিদেশ থেকে যে সমস্ত আয় ধরো আমাদের অর্জন আমরা করছি বিভিন্ন গুডস বা সার্ভিস থেকে, হ্যাঁ, বা রপ্তানিজাত যে বিভিন্ন আয়, সেগুলোকে আমরা এক্স দিয়ে ডিনোট করছি। আর এমটা হচ্ছে ঠিক উল্টো, অর্থাৎ ইম্পোর্ট অ্যান্ড আদার পেমেন্টস, incurred to foreign countries। বোঝা গেল? তাহলে আমাদের আমদানি এবং অন্যান্য যে সমস্ত খরচ খরচাগুলো বিদেশের মাটিতে গিয়ে করতে হয়, বা বিদেশকে আমাদের যেসব খরচ খরচা মেটাতে হয় আমদানি এবং অন্যান্য সূত্রের, সেই খরচগুলোকে আমরা এম বলছি। তাহলে জিডিপি প্লাস এক্স মাইনাস এম এই কথাটা বলাও যায়, আর জিডিপি প্লাস নেট ফরেন রিটার্ন, হ্যাঁ, এই কথাটা বলাও কিন্তু একই। নেট ফরেন রিটার্ন বলতে পারো, বা বলতে পারো NFIA, নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড। বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে এগুলোকে ডিনোট করা হয়েছে। দেখো, এক্স হচ্ছে ইনকাম আর্নড অ্যান্ড রিসিভড বাই ন্যাশনালস উইদিন দ্য বাউন্ডারিজ অফ ফরেন কান্ট্রিজ, অর্থাৎ বিদেশের মাটিতে, বিদেশের যে ভৌগোলিক সীমারেখা তার মধ্যে দেশের নাগরিকরা যে পরিমাণ আয় উৎপাদন করছেন এবং পাচ্ছেন সেটাকে আমরা, হ্যাঁ, এক্স বলছি। আর এম বলছি কোনটা? ইনকাম রিসিভড বাই ফরেন ন্যাশনাল ফ্রম উইদিন দ্য কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের মধ্যে যে সমস্ত বিদেশি নাগরিকরা আছেন তারা যে সমস্ত চাকরি ব্যবসা পেশার সূত্রে আয় করছেন সেটাকে এম বলে ধরা হচ্ছে। এই এক্স মাইনাস এমটাই হচ্ছে নেট ফরেন রিটার্ন, বা এটাকেই বলা হচ্ছে নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড। আর বলছে এই কন্ডিশনটাও খেয়াল রাখবে, যদি এক্স ইকুয়াল টু এম হয়, অর্থাৎ বিদেশ থেকে যা আমাদের দেশে ঢুকছে যে পরিমাণ আয়, আর বিদেশের মাটিতে আমাদের যে পরিমাণ খরচ হচ্ছে, সেটা যদি একদম যদি এক্স্যাক্টলি যদি সেম হয়, তাহলে আমরা তখন কি বলতে পারি? জিএনপি আর সমান জিডিপি সেম। এই জিএনপি ইকুয়াল টু জিডিপি সেম একমাত্র হতে পারে কোথায়? ক্লোজড ইকোনমিতে একমাত্র হতে পারে, অন্য কোথাও সম্ভব নয়। এবার জিজ্ঞেস করবে স্যার ক্লোজড ইকোনমি কি? ক্লোজড ইকোনমি বা বদ্ধ অর্থনীতি বলতে সেই অর্থনীতিকে বোঝায় যে সমস্ত দেশ তার বাইরের অন্য কোনো দেশের সঙ্গে কোনো বাণিজ্যিক ক্রিয়াকলাপ করে না, কোনো আন্তর্জাতিক কোনো আর্থিক লেনদেনের সাথে যুক্ত থাকে না, সেই অর্থনীতিকে আমরা বলি ক্লোজড ইকোনমি বা বদ্ধ অর্থনীতি। ক্লোজড ইকোনমি তোমার হচ্ছে ইজ দ্যাট ইকোনমি ইন হুইচ নাইদার ইম্পোর্ট নট এক্সপোর্ট টেক প্লেস। ঠিক আছে, এখন বর্তমান বিশ্বে কোথাও ক্লোজড ইকোনমি নেই, বাট ওয়ান্স আপন টাইম ছিল, অনেক দেশই ক্লোজড ইকোনমি মেনটেন করতো। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এক্স ইকুয়াল টু এম ইকুয়াল টু জিরো, তাই তো? ক্লোজড ইকোনমিতে এক্সও যা এমও তাই, জিএনপি যা জিডিপিও তাই, এবং সেটার পরিমাণটা কত? শূন্য। সেই জন্য একমাত্র সেক্ষেত্রেই বলা যাবে জিএনপি ইকুয়াল টু জিডিপি। নেক্সট দেখো আমাদের আছে যেটা, যে জিএনপি ইনক্লুডস দ্য ভ্যালু অফ টোটাল আউটপুট অফ কনজাম্পশন গুডস অ্যান্ড ইনভেস্টমেন্ট গুডস। জিএনপির মধ্যে কি কি থাকে?
যে মোট ভোগ্যদ্রব্য এবং বিনিময় দ্রব্য, ঠিক আছে, বিনিয়োগ দ্রব্য, ভোগ্যদ্রব্য এবং বিনিয়োগ দ্রব্যের মোট যে তোমার উৎপাদনের মূল্য সেটা জিএনপির মধ্যে যুক্ত করা হয়। বাট দ্য প্রসেস অফ প্রোডাকশন ইউজেস আপ এ সার্টেন অ্যামাউন্ট অফ ফিক্সড ক্যাপিটাল। জিএনপির ক্ষেত্রে কি হয় না, যে উৎপাদন পদ্ধতির মধ্যে কিছু নির্দিষ্ট পরিমাণ স্থির মূলধন কিন্তু তাতে যুক্ত থাকে। ইন অর্ডার টু অ্যারাইভ অ্যাট এনএনপি, আমরা কি করি, এনএনপি পেতে গেলে আমরা সেই যেটা ফিক্সড ক্যাপিটালের যে তোমার ইরোশন যেটা হয়, যেটাকে এক কথায় আমরা বলি ডেপ্রিসিয়েশন বা বাংলায় বলে অবচয়, সেটাকে বাদ দিই। সেই কথাটাই বলা হয়েছে, ইন অর্ডার টু অ্যারাইভ অ্যাট নেট ন্যাশনাল প্রোডাক্ট, আমরা কি করি, সেই ডেপ্রিসিয়েশনটা জিএনপি থেকে বাদ দিই। সেই জন্য আমরা তখন লিখতে পারি যে দেয়ারফর এনএনপি ইকুয়াল টু জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, এটা আমি আর এক্সপ্লেন করছি না, কারণ অলরেডি এটা আমি যা বলেছি সেটাই দেখবে এখানে লেখা হিসেবে রয়েছে। এটা জাস্ট মানে এটা মানে কি বলবো, থিওরিটিক্যাল ফর্মে এটা লিখেছি এবং সেটাই তোমাদের একটু আগে আমি বুঝিয়ে বললাম যে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস হচ্ছে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্সেস। এই ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্সেস একে সংক্ষেপে বলা হয় সিসিএ, বা দেখবে অনেক জায়গাতেই এই কথাটা ব্যবহার করেনি, তার বদলে করেছে ডেপ্রিসিয়েশন, মিনিংটা একই। বেশ, নেক্সট পেজে আসি আমরা। দেখো পরেরটা আছে যে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট কাকে বলে। ঠিক এগুলো আমি একটু আগে তোমাদের বুঝিয়ে বলেছিলাম যে মানে স্থির মূল্যে বা উৎপাদনের উপাদান মূল্যে নিট জাতীয় উৎপাদন কি না, এর উৎপাদনটা উত্তর হচ্ছে সাম টোটাল অফ ইনকাম পেমেন্টস মেড টু দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন। অর্থাৎ উৎপাদনের যে উপকরণগুলোর জন্য আমরা কি করি, যে পেমেন্টগুলো আমরা দিয়ে থাকি, অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অর্গানাইজেশনের জন্য কি কি দিই, রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট, তাই না, ইত্যাদি। তাহলে এর যে সমষ্টি, এই অর্থমূল্যের সমষ্টিটাকে বলা হয় নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। অর্থাৎ আমরা যেখানেই কাজ করি না কেন সেখানে কিন্তু আমরা নয় আমরা আর্ন করি আইদার ইন ফর্ম অফ রেন্ট অর ওয়েজেস অর ইন্টারেস্ট অর প্রফিট। এই চারটের বাইরে কোনো ইনকাম কিন্তু কোথাও কিন্তু নেই। হ্যাঁ, এই 4 রকম আয়ের মধ্যে যত আয় রয়েছে, তাহলে এই 4টে আয়ের যে সমষ্টি সেটাকে আমরা কি বলতে পারি, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, এটা বলা যায় এনএনপি অ্যাট এফসি। এবং এটারই আরেকটা নাম হচ্ছে ন্যাশনাল ইনকাম। তোমাকে কোশ্চেন দিতে পারে ন্যাশনাল ইনকাম অর্ডিনারিলি মিনস, ধরো 4টে অপশন দিয়ে দিল, জিডিপি, জিএনপি, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে উত্তর হবে কিন্তু এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। দ্য সাম অফ টোটাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড with the cooperation of factors of production of factor cost during 1 year in a country is known as net national product. তাহলে দেশের মধ্যে যে সমস্ত পণ্য এবং পরিষেবা যে উৎপাদন হচ্ছে, ঠিক আছে, এবং তার যে সমষ্টি একটা দেশের একটা বছরের, সেটা কি আমরা এক্ষেত্রে কি বলছি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। বা এটা কি বলেছে, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ দ্য টোটাল অফ income received by the factors of production for their productive services they have rendered in the process of production. উৎপাদন প্রক্রিয়ায় যে সমস্ত উৎপাদনের উপকরণগুলো তাদের যে তোমার উৎপাদন বা পরিষেবা দেওয়ার ফলে তারা যে আয়টা পেয়েছে, তাদের সমষ্টিটাকে আমরা বলছি এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, যার আর একটা নাম হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। দেখো পরেরটা আসি, বলছে দ্য অ্যাকচুয়াল ডিসপোজেবল ইনকাম কি। ডিসপোজেবল ইনকাম এটা যা লিখেছি খুব ছোট করে বলে দিই, ডিসপোজেবল ইনকাম মানে হচ্ছে ব্যয়যোগ্য আয়। যারা আমরা অফিস কাছারিতে কাজ করি তারা আমরা যে ইনকামটা পাই, দেখবে অফিসের খাতায় যে ইনকামটা লেখা থাকে সেটাকে কিন্তু অনেক ধরনের কিন্তু সেখানে জিনিস থাকে। যেমন প্রথমেই থাকবে হয়তো একটা লোকের বেসিক স্যালারি বা বেসিক পে বলে, যার উপর তোমরা জানো আরো কিছু অ্যাড হতে হতে যায়, যেমন ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ, তারপর ধরো একটা লোক পায় হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ, তারপর আরো পায় হয়তো সিটি অ্যালাউন্স, তারপর হচ্ছে শীতের জায়গা হলে উইন্টার অ্যালাউন্স থাকে, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স থাকে, ঠিক আছে, এরকম বহু কিছু অ্যালাউন্স দেওয়া হয়। এবার বহু কিছু অ্যালাউন্স দেওয়ার পর সব যোগ টোগ করে যেটা আমরা পাই সেটাকে অ্যাকচুয়ালি বলে গ্রস স্যালারি। এই গ্রস স্যালারি বা গ্রস পে সবার একরকম নয়, কারো 1 লাখ, কারো 1.5 লাখ, কারো 50,000, কারো 30,000, যার যেরকম, ঠিক আছে। ধরো একটা লোকের
গ্রস স্যালারি হচ্ছে পার মান্থ 1,00,000 টাকা। তাহলে এই 1,00,000 টাকা সে কিন্তু কোনো হাতে পায় না, জানবে। তার উপর না কিছু কিছু ডিডাকশন হয়। কি কি ডিডাকশন হয়? যেমন ধরো তার ইনকাম ট্যাক্স বাবদ হয়তো টাকা কাটলো, বা তার হয়তো প্রভিডেন্ট ফান্ড বাবদ টাকা কাটলো, ঠিক আছে। এই ইনকাম ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড বা কি লোন টোন যদি নিয়ে থাকে, সব মিলিয়ে ধরে নাও তার 10,000 টাকা তার খাত থেকে কাটলো। তাহলে আলটিমেট লোকটা হাতে কত পাচ্ছে? 90,000 টাকা। এই 90,000 টাকাটাকে তুমি বলতে পারো কি নেট ইনকাম বা নেট স্যালারি। এই নেট ইনকাম বা নেট স্যালারি যেটাকে আমরা বলছি, সেটারই আর একটা নাম হচ্ছে কি ডিসপোজেবল ইনকাম, বা সংক্ষেপে আমরা বলি ডিআই, ডিসপোজেবল ইনকাম। অর্থাৎ মোট আয় থেকে সেখানে তোমার যদি ট্যাক্স ইত্যাদি বাবদ সব বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে, সেটাকে বাংলায় বলে ব্যয়যোগ্য আয়। হ্যাঁ, বা এখানে যেমন 90,000 টাকা হলো। এবার এই 90,000 টাকা তুমি সবটা খরচ করে দিতেও পারো। সাধারণভাবে লোকে কি হয়, দেখা গেলে হয়তো তার সারা মাস সংসার চালাতে 60,000 টাকা খরচ হলো, তার ফ্যামিলি এক্সপেন্ডিচার বা পার্সোনাল এক্সপেন্ডিচার 60,000, বাকি 30,000 টাকা সে হয়তো ব্যাংক, পোস্ট অফিস কি মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো জায়গায় তো জমালো, সেভিংসে 30,000 টাকা গেল। তাহলে কি জানাচ্ছে, কনজামশন এক্সপেন্ডিচার প্লাস সেভিংস ইকুয়াল টু কত? 90,000। 60,000 প্লাস 30,000 কত হচ্ছে? 90,000। আবার দেখো উল্টো দিক থেকে আমরা কি পাচ্ছি, একটা লোকের যে মোট বেতন, সেখান থেকে আমার কর ইত্যাদি বাবদ সব বাদ দিয়ে যেটা পাচ্ছি, তাহলে সেখান থেকেও ডিসপোজেবল ইনকাম পাওয়া যায়। তাহলে ডিসপোজেবল ইনকাম ইকুয়াল টু তোমার হবে যে গ্রস ইনকাম মাইনাস পার্সোনাল ট্যাক্সেস, বা ইউ ক্যান রাইট যে ফ্যামিলি এক্সপেন্ডিচার বা পার্সোনাল এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। হ্যাঁ, আচ্ছা, এই কথাটাই এখানে লেখা আছে, এটা জাস্ট পড়লে এই জায়গাটা এখান থেকে পাবে। নেক্সট দেখো কি আছে। আচ্ছা, যে পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম বা মাথা পিছু আয় কি? মাথা পিছু আয় কিছুই না, কোনো একটা দেশের মোট যে জাতীয় আয়, সেই জাতীয় আয়কে সে দেশের জনসংখ্যা দিয়ে ভাগ দিলে তুমি পাবে মাথা পিছু আয়। এবার যদি জনসংখ্যার পরিমাণ বিশাল হয়, তাহলে স্বাভাবিকভাবে মাথা পিছু আয় কমবে। যে দেশের দেখা যাচ্ছে যে জনসংখ্যা কম, সেখানে মাথা পিছু আয়ের পরিমাণ বেশি। আপাতভাবে আমরা কি করি, কি কোনো দেশে যদি মাথা পিছু আয় খুব বেশি হয়, তাহলে সে দেশ খুব উন্নত বা ধনী বলে আমরা মানি, আর খুব কম হলে তাকে গরিব দেশ বলি। আর যদি সেটা না বেশি না কম এরকম জায়গাটা থাকে, তাকে আমরা বিকাশশীল দেশ হিসেবে আমরা মনে করি, ডেভেলপিং ইকোনমি এরকম। এবং তাহলে স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য পিপল ইন এ কান্ট্রি ইজ রিপ্রেজেন্টেড বাই ইটস পার ক্যাপিটা ইনকাম। কোনো দেশের লোকের যে সাধারণ জীবনযাত্রার মান, এটা কার মাধ্যমে নির্দেশ করে? পার ক্যাপিটা ইনকামই সেটা ইন্ডিকেট করে। আমাদের এখানে যেমন বিহারের পার ক্যাপিটা ইনকাম সবচেয়ে কম, ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে তেলেঙ্গানার পার ক্যাপিটা ইনকাম যেমন সবচেয়ে বেশি। তার আগে বলা হতো গোয়ার পার ক্যাপিটা ইনকাম সবচেয়ে বেশি। তাহলে মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম এটা কি জিনিস আমরা জানলাম। এর পরেরটা আসছি দেখো, নেক্সট হচ্ছে যে রিয়েল ইনকাম। রিয়েল ইনকাম বলছে কি না, আমরা জানি যে প্রতিটা সময়ে জিনিসপত্রের বাজারে দরদাম ওঠানামা করে। এবারে তার জন্য কি করা হয়, প্রিভিয়াস কোনো একটা ইয়ারের প্রাইসকে না বেস ধরা হয়। যে বছরের মূল্যকে বেস ধরা হয় সেটাকে বলা হয় বেস ইয়ার প্রাইস। যেমন এই মুহূর্তে এনএসও 2011-12 এই সালটিকে বেস ইয়ার হিসেবে বা ভিত্তিবর্ষ হিসেবে ধরে নিয়ে তার উপর কিন্তু জাতীয় আয়টা কিন্তু প্রকাশ করে। তাহলে রিয়েল ইনকাম ইজ দ্য ন্যাশনাল ইনকাম এক্সপ্রেসড ইন টার্মস অফ লেভেল অফ প্রাইসেস অফ এ পার্টিকুলার ইয়ার টেকেন অ্যাজ বেস। মানে বুঝতে পারছো, মানে যে বছরটাকে ভিত্তি হিসেবে ধরে, সাধারণত যে বছরে জিনিসপত্রের দরদাম ওঠানামা করা প্রবণতা কম বা উৎপাদনের পরিমাণ স্বাভাবিক, অন্যান্য যে সমস্ত স্থিতিশীল যে দিকগুলো ধরে নিয়ে একটা কোনো প্রিভিয়াস ইয়ারকে বেস ধরে, এবং সেটা পুরোপুরি ঠিক করে এনএসও। এই মুহূর্তে যেমন 2011-12টাকে ঠিক করা হয়েছে। এর ভিত্তিতে যখন দাম দরের ভিত্তিতে যখন জাতীয় আয়টা পরিমাপ করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে রিয়েল ইনকাম বা প্রকৃত আয়। এই রিয়েল ইনকাম বা রিয়েল এনএনপি বার করতে যাওয়ার একটা ফর্মুলা আছে, এনএনপি অফ কারেন্ট ইয়ার ইন্টু বেস ইয়ার ইন্ডেক্স ডিভাইডেড বাই কারেন্ট ইয়ার ইন্ডেক্স। অর্থাৎ বেস ইয়ারের যে প্রাইস ইন্ডেক্স, তাকে যখন কারেন্ট ইয়ারের প্রাইস ইন্ডেক্স থেকে ভাগ করা হচ্ছে, এবং তার সঙ্গে যখন এই বর্তমান বছরের নিট জাতীয় উৎপাদন দিয়ে গুণ করা হয়, তখনই আমরা অ্যাকচুয়ালি রিয়েল ন্যাশনাল ইনকামটা পাই। আচ্ছা, লাস্ট পেজে আমরা দেখি, আমরা আচ্ছা মেথডস অফ মেজারিং ন্যাশনাল ইনকাম। আমাদের যে অর্থনীতিবিদের নাম হচ্ছে সাইমন কুজিনেটস। উনি জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে 3টে পদ্ধতির কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি,
দ্বিতীয়টা হচ্ছে আয় পদ্ধতি, তৃতীয়টা হচ্ছে ভোগ পদ্ধতি। এই প্রোডাক্ট মেথড এরই আরেকটা নাম হচ্ছে আউটপুট মেথড বা আরেকটা নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। ঠিক আছে, তিনটে নাম অল্টারনেটিভলি ব্যবহার করা যায়। আর ইনকাম মেথডেরই আরেকটা নাম হচ্ছে ফ্যাক্টর কস্ট মেথড, ফ্যাক্টর কস্ট মেথড। আচ্ছা, আর এই যে কনজামশন মেথড, তার একটা অল্টারনেটিভ নাম হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, এক্সপেন্ডিচার মেথড। ঠিক আছে, তাহলে এই তিনটে পদ্ধতি হচ্ছে যাতায়াত পরিমাপের ক্ষেত্রে তিনটে পদ্ধতি রয়েছে। এরকম প্রশ্ন অনেক সময় আসে যে নিচের কোনটি যাতায়াত পরিমাপের পদ্ধতি নয়। ধরো তোমাকে অপশনে দিয়ে দিতে পারে ইনপুট আউটপুট মেথড, বা দিয়ে দিতে পারে 4 নম্বরে হয়তো ইনভেস্টমেন্ট মেথড বা এক্সপোর্ট ইম্পোর্ট মেথড, যা হোক একটা বসিয়ে দিতে পারে। মনে রাখবে তিনটে পদ্ধতি আছে, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি। ঠিক আছে, ব্যয় পদ্ধতিরই আরেকটা নাম হচ্ছে ভোগ পদ্ধতি। এবার হচ্ছে ভারতবর্ষে কোন পদ্ধতি জাতীয় আয় করা হয়। ভারতবর্ষে কিন্তু কোনো সিঙ্গেল মেথডে কখনোই জাতীয় আয় পরিমাপ করা হয় না। ভারতবর্ষে যেটা যে পদ্ধতিতে করা হয় সেটাকে বলা হয় কম্বাইন্ড মেথড। কার কম্বিনেশন? না, ইনকাম মেথড আর আউটপুট মেথড, এই দুইয়ের কম্বিনেশনে ভারতবর্ষে জাতীয় আয় পরিমাপ করা যায়। পিসি মৌলানবিস যখন 1949-এ ন্যাশনাল ইনকাম কমিটির চেয়ারম্যান হয়েছিলেন, তিনি সুপারিশ করেছিলেন ভারতবর্ষে ইনকাম আউটপুট মেথডে জাতীয় আয় পরিমাপ করার ক্ষেত্রে। আজকে এই পর্যন্তই ন্যাশনাল ইনকামের আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলেও আমরা আছি তোমাদের পাশে। উড়ান পাঠশালা তোমাদের সর্বতভাবে সাহায্য করতে প্রস্তুত। আমরা চাই যে তুমি প্লে স্টোরে গিয়ে এটা পুরোপুরি ডাউনলোড করো সমস্তটাই, তাতে তোমরা এই মেটেরিয়ালটা পেতে পারো, ক্লাসটা দেখতে পারো, এবং যাতে করে SLST 2025 কমার্সের যদি যে কোনো জায়গায় তোমাদের অ্যাকাউন্টস হোক, ইকোনমিক্স হোক বা আদার যে পেপারসগুলো আছে, যদি কোনো সমস্যা হয় তার জন্য আমরা রয়েছি তোমাদেরকে সর্বতভাবে সাহায্য করার জন্য। ভালো থেকো।